কারাগারে বসে নির্বাচন করেছেন বাংলাদেশের অনেক রাজনীতিকই। কারাগারে বসে নির্বাচন করে জয়ও পেয়েছেন অনেকে। কিন্তু পরপর দুটি নির্বাচনে জেলে থেকে পাঁচটি করে 10টি আসনে জয় তুলে নেওয়ার ঘটনা বাংলাদেশের রাজনীতিতে অনন্য। আর এই ইতিহাসের জন্ম দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ। এরশাদের নামের সঙ্গে স্বৈরশাসক শব্দটি সমার্থক। 1982 সালে সামরিক আইন জারি করে একজন নির্বাচিত রাষ্ট্রপতিকে উৎখাত করে দেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন তিনি। 1986 পর্যন্ত 4 বছর টানা সামরিক আইন দিয়ে দেশ চালিয়েছেন। তবে তার রাজনৈতিক অভিলাষ ছিল, তিনি রাজনীতিবিদ হতে চেয়েছিলেন। সেই লক্ষ্যে তিনি 1983 সালে রাজনৈতিক দলও গঠন করান দলছুট রাজনীতিকদের দিয়ে। সেই দলের নাম ছিল জনদল। সেই জনদলে যুক্ত ছিলেন বিভিন্ন মত ও পথের রাজনীতিবিদেরা। এই রাজনীতিবিদেরাই এরশাদকে রাজনীতিতে আসার পথ করে দিয়েছিলেন। জনদল একসময় রূপান্তরিত হয় জাতীয় ফ্রন্টে। সেই রাজনৈতিক প্ল্যাটফর্মে ছিল সামরিক শাসকের কর্মকাণ্ডকে সমর্থন করা কিছু রাজনৈতিক দল। 1986 সালে জাতীয় ফ্রন্ট থেকে গঠিত হয় এরশাদের নিজের রাজনৈতিক দল জাতীয় পার্টি। 1986 সালের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এরশাদের সামরিক শাসনের অধীনে। সেই নির্বাচনে জাতীয় পার্টি 153 আসনে জয় পেয়ে সংখ্যাগরিষ্ঠ দল হয়েছিল। যদিও 86 নির্বাচনে সরকারি হস্তক্ষেপ, কারচুপি, এমনকি মিডিয়া কুর অভিযোগ ছিল। তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদে সপ্তম সংশোধনীর মাধ্যমে এরশাদের সামরিক শাসনকে বৈধতা দেওয়া হয়। নির্বাচনের পর সামরিক শাসন তুলে দিয়ে এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান হন। শুরু হয় তার পুরোদস্তুর রাজনৈতিক জীবন। 1990 সালের নভেম্বর-ডিসেম্বরে এক গণঅভ্যুত্থানে এরশাদের পতন হয়। কিন্তু এরশাদ রাজনীতিবিদ হিসেবে চমক দেখান এর পরপরই। 1991 সালের ফেব্রুয়ারি মাসে এরশাদ পতনের পর অনুষ্ঠিত হয়েছিল পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচন ছিল নির্দলীয় ও নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। এরশাদ নির্বাচনের আগেই গ্রেপ্তার হয়েছিলেন বিশেষ ক্ষমতা আইনে। জেলে বসেই তিনি 5টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। জাতীয় পার্টি তখন সদ্য ক্ষমতাচ্যুত। সবাই ভেবেছিল নির্বাচনে পতিত স্বৈরশাসক এরশাদের ভরাডুবি হতে যাচ্ছে। কিন্তু নির্বাচনে দেখা গেল পুরোপুরি অন্য চিত্র। জাতীয় পার্টি 35 আসন পেল। এরশাদ নিজের এলাকা রংপুর অঞ্চলের 5টি আসন থেকেই বিপুল ভোটে নির্বাচিত হলেন। জেলে থাকার কারণে প্রচারণা তিনি চালাতে পারেননি একেবারেই। তবুও রংপুরের মানুষ আস্থা রেখেছিল তাদের ভূমিপুত্রের ওপরে। স্বৈরাচার তকমা নিয়ে জনগণের আন্দোলনের মুখে সদ্য ক্ষমতা থেকে বিতাড়িত হয়ে নির্বাচনে 5টি আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন এক ইতিহাস গড়েন এরশাদ। 1991 সালে নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদে এরশাদ একদিনও যোগ দিতে পারেননি। প্যারোলে মুক্তি পেয়ে শুধু জাতীয় পার্টির সংসদ সদস্যদের সঙ্গে শপথ পাঠ করতে পেরেছিলেন তিনি। এরশাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর বিভিন্ন মামলায় কারাগারে বন্দী ছিলেন টানা 6টি বছর। মুক্তি পান 1997 সালের জানুয়ারি মাসে। এর মধ্যেই দেশে ষষ্ঠ ও সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেটা 1996 সালে। ষষ্ঠ সংসদ নির্বাচনে এরশাদের জাতীয় পার্টি অংশ নেয়নি। সপ্তম সংসদ নির্বাচনে আবারও এরশাদ জেলে বসেই অংশ নিয়েছিলেন। সেবারও তিনি 5টি আসনে বিপুল ভোটে জয় পান। জাতীয় পার্টি আসন পেয়েছিল 32টি। একই সঙ্গে জাতীয় পার্টি সেবার আওয়ামী লীগের সরকার গঠনের নিয়ামক শক্তিতে পরিণত হয়। জাতীয় পার্টির সমর্থন নিয়েই আওয়ামী লীগ সরকার গঠন করেছিল। এরশাদ মুক্ত অবস্থায় অবশ্য 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেননি। একটি মামলায় দণ্ডিত হয়েছিলেন তিনি। মজার ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগকে তার জাতীয় পার্টি সমর্থন দিয়েছিল সরকার গঠনে, সেই আওয়ামী লীগ সরকারই এরশাদকে কারাগারে পাঠিয়েছিল এবং দণ্ডও দেওয়া হয় তাদের সময়। পতনের পরও এরশাদ বাংলাদেশের রাজনীতিতে বড় ফ্যাক্টর ছিলেন টানা 3 দশক ধরে। বাংলাদেশের রাজনীতির অন্যতম কেন্দ্রীয় চরিত্রই ছিলেন তিনি। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে এরশাদ আওয়ামী লীগের সঙ্গে মহাজোট নামে একটি নির্বাচনী জোটে শরিক ছিলেন।
সেবার সর্বোচ্চ 3টি আসনে নির্বাচন করার আইন করা হয়েছিল। এরশাদ ঢাকার গুলশান ক্যান্টনমেন্ট সহ 3টি আসনেই জিতেছিলেন বিপুল ভোটে। বিশেষ করে একজন পতিত স্বৈরশাসক হিসেবে দেশের অন্যতম ভিআইপি আসন ঢাকা 17 থেকে বিপুল ভোটে নির্বাচিত হওয়াটা ছিল বড় ঘটনা। 2014 সালে এরশাদ নির্বাচন বর্জন করতে চেয়েছিলেন, কিন্তু 10ম সংসদ নির্বাচনে তাকে নানা ধরনের চাপ দিয়ে নির্বাচনে আনা হয়। সেবার অবশ্য 3টি আসনে নির্বাচন করে একটিতে হেরে যান সাবেক এই রাষ্ট্রপতি। ওটাই ছিল নির্বাচনে এরশাদের পরাজয়ের একমাত্র ঘটনা। 2018 সালে জীবনের শেষ নির্বাচনেও এরশাদ জিতেছিলেন 3টি আসনেই, যদিও 2014 ও 2018 নির্বাচনের বিশ্বাসযোগ্যতা ছিল না বললেই চলে। দর্শক, ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের নির্বাচনী ইতিহাসের বিভিন্ন গল্প নিয়ে আসছি আমরা চর্চায়। আগামী পর্বেও আমরা হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, চোখ রাখুন চর্চার ইউটিউব ও ফেসবুক পেজে।